তো মাদিন সাহেবই নামটা নির্ধারণ করেছিলেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা। মাদিন সাহেবের তখন স্বপ্ন ছিল যে এখানে অনলি এতিমরা পড়বে, ছেলেদের অনেক এতিমখানা আছে, মেয়েদের একটাও এতিমখানা নেই। তখন স্বপ্ন ছিল। পরে এতিমখানার সাথে মাদ্রাসা শব্দটা যোগ হয়, মাদ্রাসার ফুল নাম দেওয়া হয় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা এতিমখানা। কি চিন্তাতে মাতিন সাহেব খাদিজা মাদ্রাসা নাম রেখেছিলেন জি, বা মা খাদিজার নামের সাথে জড়িয়ে নামটা রেখেছিলেন তিনি ভালো জানেন। তবে আমরা এখন যেটা উপলব্ধি করি ভাই, সেটা হলো যে 12-13 বছর এই প্রতিষ্ঠান চালিয়ে আমার যেটা মনে হয়েছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাঙ্কিত হওয়ার কারণে এই মাদ্রাসাতে, জি আমার বিশ্বাস, আমি নিশ্চিত বলছি না, বলো অনেক মাতব্বর থাকে তো, তারা আবার লাইভে বক্তব্য শুনে কমেন্ট করে। আমার বিশ্বাস যে এখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুহানি নেক দোয়া রয়েছে। ইসলামের সেবায় মা খাদিজার অবদান অনস্বীকার্য। ভাষাটা একটু কঠিন, যা সহজ বাংলা হলো মা খাদিজার অবদান ইসলামে কেউ কখনো অস্বীকার করতে পারিওনি, পারবেও না। আমরা এই প্রতিষ্ঠানটা যখন করি তখন প্রতিষ্ঠানটার নাম দেই খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা। শুরুতে ছিল শুধু এতিমখানা, পরে এতিমখানার সঙ্গে মাদ্রাসা শব্দটা সংযোগ হয়। তারও প্রেক্ষাপট রয়েছে এবং তারও পক্ষে মাদ্রাসা কমিটির রেজুলেশন রয়েছে তৎকালীন সময়ে। যাই হোক, খাদিজা মাদ্রাসা ঠিক সেই দিনের মাদ্রাসা যেদিন সারা বাংলা জুড়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা মেয়েদের মাদ্রাসা গড়বার জন্যে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন, কে একটু জমি দেয়। মরহুম মগফুর হাজী মোনাজাত আলী সাহেব সেই রকম কঠিন এক পরিস্থিতিতে আমাদেরকে ডেকে নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে এই যে জায়গাটা মাদ্রাসার বিল্ডিং দাঁড়িয়ে ওই জায়গাটা দেওয়ার প্রস্তাব করে। তখন জমি দেওয়ার জন্য কেউ এগিয়ে আসছিল না। মাদিন সাহেব বারবার বলছিলেন যে জমি কিনে প্রতিষ্ঠান করার মতো পয়সা আমাদের পকেটে নেই, আমরা পারবো না। কেউ যদি জমি দান করেন তো তাদের দানকৃত জমিতে আমরা প্রতিষ্ঠানটা গড়তে পারবো। আমি প্রথম যে রাত্রে এই জমি দেখতে আসি, এক তো বাগান, আর সে রাত্রে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো ওই মাদিন সাহেব তখনও আসেননি এই জমি দেখার জন্য। আমি এলাম হাজী সাহেবের বাড়ি। হাজী সাহেবের বাড়ি মানে এই রাস্তা থেকে উঠেই ডান হাতে হাজী সাহেবের বাড়ি। এখান থেকে উঠলেন, উঠে ডান হাতে গেলেন, যে কিছুটা গেলেই, অল্প কিছুটা গেলেই হাজী সাহেবের বাড়ি। হাজী সাহেব যখনই প্রস্তাব করলেন যে আমি জমি দেব, তা আমি তখন বয়সে একরকম খুব কাঁচা, আজ থেকে 13-14 বছর আগে, মানে আমার বয়স যদি এখন 39 হয়, তা আরো 14-15 বছর বাদ দিলে কত হবে? 24-25 হবে। তো 24-25 মানে তখন তো, এখন তো রক্ত অনেক ঠান্ডা, তখন রক্ত আরো গরম ছিল। আর তখন আমি ফুল ইয়াং, মানে এই যে দায়িত্ববোধ, এ দায়িত্ববোধ তো তখন আমার ছিল না।
কেউ কখনো দায়িত্ব পালন করতে শেখে না যতক্ষণ পর্যন্ত দায়িত্ব তার উপরে চাপানো না হয়। অধিকাংশ সংসারে দেখবেন ছেলে অনেক পয়সা আয় করে, কিন্তু বাবা বেঁচে আছে। সাংসারিক দায়িত্ববোধটা কি বাবা বেঁচে থাকতে ছেলে বোঝে না। এটা বোঝে তখন যখন বাবা মারা যায়। তার মানে পুরোপুরি দায়িত্বটা যখন অর্পিত হয়। তো আমার তখন কাজ স্কুল করা, তখন আমি চাকরি পেয়েছি আমিনপুরে, স্কুল করা আর রাত্রে একটু ওয়াজ নসিহত করা। কি হয়েছে? ও এই পাশের বিল্ডার্সের বাড়িতে যে অটোগুলো রাখা, ওদের বাড়ির গাড়ি বার হবে। তো অটো ড্রাইভার যারা আছেন এই মামাতে এই বাড়িটাই বিল্ডার্সের বাড়ি, বিল্ডার্স আছে যারা অটো রেখেছেন তারা বুঝতে পারবেন। মেহরবানি করে যে যদি একটু অটোটা টেনে গাড়িটা বার হবার ব্যবস্থা করে দেন, তা আমিও কৃতজ্ঞ হই, ওরাও কৃতজ্ঞ হয়। যাক ছাড়েন, কথা শুনুন। তো আমার তখন কাজ ওই মাদ্রাসায় যাওয়া আসা, রাত্রে তখন এত দাওয়াতপত্র হতো না, তবু মোটামুটি আমি বক্তৃতা জগতে ভালোই প্রতিষ্ঠিত, ভালোই। আর এরপরে কাজ হলো এই সাংগঠনিক কোনো কাজ কাম হলে মাতিন সাহেব মুফতি সাহেবের সঙ্গে জাস্ট একটু শেয়ার করে, এই হচ্ছে আমার তখন দায়িত্ব। তো হাজী সাহেব যখন জমি দেওয়ার প্রস্তাব করলেন, আমি বিষয়টা শুনে, আমি বিষয়টা জানতাম যে মাতিন সাহেব জমি খুঁজতেছেন। তা আমি রাত্রে হাজী সাহেবের বাড়ি এলাম, আনুমানিক রাত তখন 7:30 8টা বাজে। তাই বললাম চলুন জমি দেখে আসি। তা হাজী সাহেব বললো বাগান। বাগান হয় হোক, চলেন না যাই। তা বৃষ্টিও হচ্ছে, ভীষণ বৃষ্টি। তা হাজী সাহেবের বাড়ি ছাতা ছিল, ওই যে ছাতারে আপনারা বলেন দাদুল্লাটি, বড় ছাতা। মিনি ছাতা হলে তো বা ফোল্ডিং ছাতা হলে তো ওই বৃষ্টি মানাবে না। তা ও লোক একটা ছাতা নিলে, আর আমার সঙ্গে একজন ছিলেন, আমরা দুজন একটা ছাতা নিলাম। নিয়ে ওই বৃষ্টি ভেজা কন্ডিশনে আমরা এই ময়দান পরিদর্শনে। তাই এসে হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব রাস্তা? তা বললো রাস্তাও হয়ে যাবে, রাস্তার চিন্তা করছেন কেন? আপনাদের মাদ্রাসা করার কথা, মাদ্রাসা করেন, রাস্তার ব্যবস্থা সময় হলে আমি ইনশাল্লাহ করে দেব। তিনি আজকে বেঁচে নেই, আজ বেঁচে থাকলে তিনি খুব খুশি হতেন, খুব, যে আজকে খাদিজা মাদ্রাসার ইসালের সবের প্রস্তুতি মিটিং এ এত এত মানুষ দেখে খুব খুশি হতেন। নাব্বারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরকে বেহেশতি নূর দিয়ে ভরপুর করে দেন। বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। তো তিনি বিদায়ের পরে আমরা সত্যি একজন গার্জিয়ানকে হারিয়েছি। যাই হোক, জমি দেখে আমার পছন্দ হলো, আমি মাদিন সাহেবকে ফোন করলাম ওই রাত্রে হাজী সাহেবের বাড়ি বসে। আলাম কখন আসবেন আপনি বলেন, আপনি জায়গা খুঁজছেন, জায়গা হয়ে গেছে, জায়গা হাজী সাহেব লিখে দেওয়ার জন্য একদম তৎপর। এই জায়গা মানে তো বুঝতে পারছেন জায়গার কতটা দাম, ওই তো মেন রাস্তা। যদিও তখন বাগান ছিল, তো মাদিন সাহেব একটা সময় দিলেন, বললেন আমি অমুক সময় যাব। মাদিন সাহেব এলেন, মাদিন সাহেবকে নিয়ে হাজী সাহেবের বাড়িতে আবার গেলাম, কথাবার্তা হলো। হাজী সাহেব জমি লিখে দেওয়ার এবং মাদিন সাহেব জমি লিখে নেওয়ার ডেট করলেন। এই জমি, এই বিশেষত যেটা মাদ্রাসা দাঁড়িয়ে আছে, এই জমি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেবের নাম বরাবর, তার মানে খাদিজা মাদ্রাসার পক্ষে মুফতি আব্দুল মাতিন সাহেব। যদিও এইটা নিয়ে অনেকে সমালোচনা করে,
যে এরগা মাদ্রাসা সব এরগা মাদ্রাসার জমি জায়গা সব এরগা নামে লেখা। এই অপপ্রচারটা দেশ জুড়ে হয় ভাই সাহেব, এটাও একটু ক্লিয়ার হয়ে নেন আজকে। দেখবেন আপনাদের গ্রামে যে মসজিদ আছে, হ্যাঁ, ওই মসজিদের জমিও, মসজিদের জমির পক্ষেও গ্রামের কেউ না কেউ আছে। মসজিদের নামে জমি হয় না, মসজিদের জায়গা বা জমির পক্ষে গ্রামের কারো না কারো থাকতে হয়, হয় সেক্রেটারি, নইলে সভাপতি, নইলে মোতাওয়াল্লি। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, এর পক্ষে যদি কেউ না থাকে তো জমি রেজিস্ট্রি হবে না। এই যারা এই সমালোচনা দূর থেকে করে তারা বিষয়টা জানে না ভাই। খাদিজা মাদ্রাসার পক্ষে মোহাম্মদ রজব আলী গাজী, হ্যাঁ, তার মানে জমি আমার? হ্যাঁ না, কিচ্ছু বলে না, বলবেন তো? জমি আমার, জমি মাদ্রাসার, আমি তার পক্ষে। যখন যে মোতাওয়াল্লি হয়, অথবা যখন যে ডিরেক্টর হয়, অথবা যখন যে সম্পাদক হয়, অথবা যখন যে দায়িত্বশীল হয়, হয়তো জমি তার নাম বরাবর হয়, যে কেউ থাকতে পারে মাদ্রাসার কমিটির। যাই হোক, তো মাদিন সাহেবই নামটা নির্ধারণ করেছিলেন খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা। মাদিন সাহেবের তখন স্বপ্ন ছিল যে এখানে অনলি এতিমরা পড়বে, ছেলেদের অনেক এতিমখানা আছে, মেয়েদের একটাও এতিমখানা নেই। তখন স্বপ্ন ছিল। পরে এতিমখানার সাথে মাদ্রাসা শব্দটা যোগ হয়, মাদ্রাসার ফুল নাম দেওয়া হয় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা এতিমখানা। কি চিন্তাতে মাতিন সাহেব খাদিজা মাদ্রাসা নাম রেখেছিলেন, জি, বা মা খাদিজার নামের সাথে জড়িয়ে নামটা রেখেছিলেন, তিনি ভালো জানেন। তবে আমরা এখন যেটা উপলব্ধি করি ভাই, সেটা হলো যে 12-13 বছর এই প্রতিষ্ঠান চালিয়ে আমার যেটা মনে হয়েছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাঙ্কিত হওয়ার কারণে এই মাদ্রাসাতে, জি, আমার বিশ্বাস, আমি নিশ্চিত বলছি না, বলো, অনেক মাতব্বর থাকে তো, তারা আবার লাইভে বক্তব্য শুনে কমেন্ট করে। আমার বিশ্বাস যে এখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহানি নেক দোয়া রয়েছে। ইসলামের সেবায় মা খাদিজার অবদান অনস্বীকার্য। ভাষাটা একটু কঠিন, যা সহজ বাংলা হলো মা খাদিজার অবদান ইসলামে কেউ কখনো অস্বীকার করতে পারিওনি, পারবেও না।